আমি যতটুকু দেখি যে যে কোনো একটা জিনিস নিয়ে একটা মানুষের কাছে অ্যাপ্রোচ করলে নিয়ার অ্যাবাউট 8 বার থেকে 9 বার মিটিং করতে হয়। ওদিকে যান না, আমি আগে আপনার স্ট্রাকচারড কোশ্চেন করি। হ্যাঁ, আপনি ধরেন টেকনিক্যাল সেলস স্পেশালিস্ট, যারা দেখতেছে অনেক ফ্রেশ গ্রেড আছে B2B সেক্টরে কাজ করতে, সো কয়েকটা টিপস বলেন যে দে ক্যান বি গুড অ্যাট টেকনিক্যাল। আমরা এই হোটেল টিভিটা নিয়ে তখন ওই হোটেলটাতে পুশ করা শুরু করলাম। আর এছাড়াও বাংলাদেশে প্রথম ভিডিও ওয়ালা নেয় বাটারফ্লাই। আসসালামু আলাইকুম। আজকে আমার গেস্ট, উনি এলজি হোটেল টিভির ফার্স্ট ডিলটা ক্র্যাক করে। হি হ্যাজ ভাস্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন B2B অ্যান্ড ওনার টেকনিক্যাল সেলসে খুব হাই লেভেলের এক্সপার্টিজ আছে আমি মনে করি। হি ইজ আওয়ার নিয়াজ ভাই। আসসালামু আলাইকুম নিয়াজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, গুড টু হ্যাভ ইউ। গুড টু সি ইউ। অনেক বছর পর ইটস বিন লাইক 10 বছর পরে। থ্যাংক ইউ, টাইম ম্যানেজ করে আসছেন ভাই। ইটস নট ইজি ভাই। Before we go to the your current what you are doing now, let's start with the early days. আমি যদি ভুল না করি, you started your career with Amra Technology. Okay, so আমরা নেটওয়ার্কসে আমার প্রথম চাকরি হয়। আমরা নেটওয়ার্কসে, সরি, নট টেকনোলজি। তার আগে আমি বলতে চাই যে আসলে সেলসে কিভাবে আসলাম। প্লিজ সেলসে আসলাম হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে বাবার গ্রোসারি শপ ছিল। আচ্ছা, ওই জানতাম না। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো গ্রোসারি শপ থেকে আমাদের মানে বাবা প্রথমে জব করতেন, তারপরে ক্যারিয়ার শিফট করে ব্যবসার দিকে গেলেন। অনেক ধরনের ব্যবসায় করছেন, এর মধ্যে গ্রোসারি শপ ওয়ান অফ দেম। তো গ্রোসারি শপটা আমি আমার ছোট ভাই আমরা দুজনে মিলে চালাতাম। একটা না, 5টা শপ ছিল আমাদের। আচ্ছা, রামপুরাতে এরিয়াতে। এরপরে ওখান থেকে আমরা দেখলাম যে ওইখান থেকে আসলে, এটা পরে বুঝেছি, ওইটা আসলে হাতে করি। ফাউন্ডেশনটা ওখানে করা। তো সেলসম্যান হয়ে ওঠার গল্প বেসিক্যালি তখন থেকে। তো আমি নিজের হাতে চাল ডাল মেপে বিক্রি করেছি। ওখান থেকে আটা চিনি লবণও বিক্রি করেছি মেপে। মানে 1 বস্তা থেকে শুরু করে 10 বস্তা 50 বস্তাও বিক্রি করা হয়েছে। সাথে সাথে পড়াশোনা চালিয়ে গিয়েছি। পড়াশোনা করেছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুল থেকে, তারপর নটরডেম কলেজ, তারপর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বের হয়েই জয়েন করি হচ্ছে আমরাতে। আমি ইন্টার্ন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ঢুকেছি ঠিকই, কিন্তু ইন্টার্ন পুরোটা ওইখানে কমপ্লিট করা হয়নি, তার আগেই জব হয়ে গেছিল আমরা নেটওয়ার্কসে। সো ইন্টার্নের আমার মেয়াদ ছিল 15 দিন। তো আমার যে ভাই ছিল আমার খুব কাছের, উনিও সামহাও, আমি পরে জেনেছি উনি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলের অ্যালুমনি। আচ্ছা। তো উনি আমাকে হেল্প করেছিলেন যে ঠিক আছে, তুমি যেহেতু জব হয়ে গেছে, ইন্টার্ন আর চিন্তা ভাবনা করার দরকার নাই, ইউ হ্যাভ ক্র্যাক দ্য ডিল। ইন্টার্ন মানুষ করে তো জব হওয়ার। হ্যাঁ, অফকোর্স। তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে ওই আমরা নেটওয়ার্কসে কাজ শুরু হলো। তো ওখানে গিয়ে দেখলাম সেল করতে হবে ইন্টারনেট। আচ্ছা। এখন ইন্টারনেট, তখন আমরা বাসা বাড়িতে ইন্টারনেট ইউজ করতাম হচ্ছে 500 টাকা দিয়ে 64 kbps, ইফ ইউ ক্যান রিমেম্বার। 2008 কথা বলছি। তো আমি বললাম যে 500 টাকার লাইন আমি বাসায় সেল করবো। বলছে না, আসলে আমরা নেটওয়ার্ক তখন ছিল কর্পোরেটে। তখন তো না ছিল গুগল, না ছিল ডেটাবেস, সবকিছু ছিল। তখন আমরা আস্তে আস্তে আমি কৃতজ্ঞ, আমি আজকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যাদের কাছ থেকে আমি আসলে শিখেছি যে কর্পোরেট সেলস কি জিনিস। আর সেলসের পার্টটুকু শুধুমাত্র আউটগোয়িংই না, সেলস যে একটা প্রসেস, এবং এই প্রসেসের মধ্য দিয়ে আস্তে আস্তে যেতে হয়। একটা মানুষের পলিশিং হয়, কাস্টমার অ্যাকুইজিশন হয়, ওদের সলিউশন ডিজাইন হয়, ওই সলিউশনের উপর বেস করে যে আবার একটা বড় প্রপোজাল সেল হয়। আচ্ছা। আর আপনার হাতে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা সাইকেল। এটা নিয়ে আসলে টেকনোলজি সেলস এর যাত্রা শুরু আর কি। টেকনোলজি সেলস, ওকে। আমরা ওখান থেকে শুরু করলাম। আমার বস ছিলেন এহসান ভাই, আমরা নেটওয়ার্কসে। উনি এখন চিফ অপারেটিং অফিসার একটা কোম্পানিতে আছেন। ওনার সাথে এখনো আমার সম্পর্ক আছে। আই লার্নড এ লট ফ্রম হিম। তো লাকিলি ওই সময় আমাদের এমডি স্যারের সাথেও খুব কাজ ছিল, আমরা নেটওয়ার্কসের এমডি। এবং আই এম ভেরি লাকি, আমার থ্রু আউট দ্য ক্যারিয়ার আমার সবসময় ওনারদের সাথে খুব ক্লোজলি কাজ করা হয়েছে। ওই সময় এমডি স্যার একটা উদ্যোগ নিছিলেন যে সব সেলস পার্সনদের উনি, ইনক্লুডিং হিজ সিনিয়র ম্যানেজমেন্ট, জুনিয়র ম্যানেজমেন্ট, সবার সাথে উনি মাসে 1বার করে বা 2বার করে বসবেন। আচ্ছা।
তো ইট কেম আউট আফটার 6 months সো ফ্যান্টাস্টিক যে আমরা এত হাইয়েস্ট অ্যাচিভ করছিলাম যে আমাদের আরো 2টা কোম্পানি থেকে লোক হায়ার করতে হয়েছিল শুধু ইনস্টলেশন পার্টটুকু হ্যান্ডেল করার জন্য। সো আই স্টিল রিমেম্বার দোজ, দ্যাট ওয়াজ ভেরি রিওয়ার্ডিং অ্যাজ ওয়েল। তো ওইখানে 4 বছরে আমার 3টা প্রমোশন হয়। নাইস। তো এরপরে আই হ্যাভ ক্র্যাকড দ্য কর্পোরেট সেলস, হাউ টু আই হ্যাভ লার্নড ইট। তারপরে আমি গেলাম হচ্ছে এই যে বাটারফ্লাইতে, সাজেদ ভাই আপনার সাথে এসেছিল। ইন্টারেস্টিংলি ওইটাও একটা নতুন প্রজেক্ট ছিল তখন। প্রিটি মাচ শিওর আপনি তখন জয়েন করছিলেন। আপনি তখন 13 আপনি মাত্র তখন জয়েন করছিলেন। তো আপনাদের জন্য নতুন, আমাদের জন্য নতুন। আমরা তখন গুলশান অফিস, ইফ ইউ ক্যান রিমেম্বার, তখন গুলশান অফিস একটা টার্ম ছিল। তো ওনাদের কোম্পানির জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জ ছিল যে নতুন করে সিস্টেম ইমপ্লিমেন্টেশন। তখন আই রিমেম্বার তখন মনে হয় অ্যাসেম্বলিং প্ল্যান্ট হচ্ছিল বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ওই সময় কমার্শিয়াল এসির বিশাল একটা স্টক আটকে ছিল। ওগুলা আমার উপরে সাজিদ ভাই বললো যে এটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে ওইখানে আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং কেস স্টাডি আছে যে কনজিউমার প্রোডাক্ট কিভাবে কর্পোরেটে খাওয়ানো যায় উইদাউট চেঞ্জিং এনিথিং। কারণ তখন এলজি কমার্শিয়াল প্রোডাক্টের ব্যাপারে আমরা কিছুই জানি না। কমার্শিয়াল প্রোডাক্ট যেমন হোটেল টিভি বা ভিডিও ওয়াল, এটার ব্যাপারে কিছুই জানি না। তখন আমরা কমার্শিয়াল প্রোডাক্ট বুঝতাম যে হোটেল, অফিস এগুলাতে এসি বিক্রি করাই মানে হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট, বাট দ্যাটস আ রেসিডেন্সিয়াল এসি, আর এসি যেটারে বলতে। তো তারপরে প্রথম আমরা এসে দেখলাম প্রায় 4,500 মতো এসি স্টকে ছিল তখন, ইফ ইউ ক্যান রিমেম্বার দোজ ডেজ। তখন এগুলো সিবি ইউনিট ছিল, হঠাৎ করে প্রাইসিং ড্রপ করা দরকার ছিল। তো বসের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে আমরা তখন প্রথমে রিটেল ব্রাঞ্চ ম্যানেজারদেরকে আমরা ট্রেন আপ করা শুরু করছি। I have trained up near about 150 branch manager with the help of Sajid Bhai as well. উনি আমাকে ওইভাবে এম্পাওয়ার্ড করছিলেন আসলে। এবং আলহামদুলিল্লাহ মানে আমার কলিগস তখন যারা ছিল, এখনো আছে, মুনতাসির ভাই আছে, গাউস ভাই দেশে বাইরে আছে, কানাডা। হ্যাঁ। সো এই পার্টগুলো থেকে আমরা যখন কাজ করি তখন দেখলাম যে একটা বিশাল ট্রান্সফরমেশন আসছে। কাজ করতে করতে গিয়ে মানে আমার এখন একটা ডিলের কথা মনে আছে, একটা টোবাকো কোম্পানি, আমি নাম না বলি, ওই টোবাকো কোম্পানির ছিল হচ্ছে ওই মার্কেটিং যে বাজেটটা ছিল, ওরা হচ্ছে ইনসেন্টিভাইজ করতে হচ্ছে ডিলারদেরকে, ওদের বড় যে ডিলারগুলো ছিল ইনসেন্টিভাইজ করতে হচ্ছে ক্যাশে। আমরা প্রথম বললাম যে ঠিক আছে আপনারা একটা কাজ করেন, স্টার্টিং ফ্রম মানে আমার এদিকে স্টক আউট করতে হবে। তখন আমি আইডেন্টিফাই করলাম যে কতগুলা লাইট আইটেম আছে, কতগুলা এসি আছে, কতগুলা টিভি আছে, কতগুলা আছে, মাল্টিপল ব্র্যান্ডের, এগুলা সেগমেন্ট করে আমরা ওদের বাজেটে প্রথম ঢুকালাম। আমার প্রথম মনে আছে ওই অর্ডারটা ছিল 26 লাখ টাকার অর্ডার। বিগ অর্ডার। হ্যাঁ, তো ওই অর্ডারটার মধ্যে আমরা প্রথম আমরা কনজিউমার প্রোডাক্ট নিয়ে কিভাবে কর্পোরেটে খাওয়ানো যায়। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কেস স্টাডি ফর বাটারফ্লাই আসলে আমাদের ব্যাচের আর কি। তার আগে হয়তো অনেকগুলো কেস স্টাডি হয়েছে। এরপরে আমরা টার্গেট করলাম হচ্ছে একটা সিমেন্ট কোম্পানিগুলোকে। সিমেন্ট কোম্পানিগুলো দেখলাম একচেটিয়া যখন ডিলারদেরকে মানে ইনসেন্টিভাইজ যখন করতো, তখন এটা হচ্ছে মার্কেটিং বাজেট থেকে, এটা বাংলাদেশ মার্কেটে সবাই করে, সেটা হচ্ছে সার্টেন টার্গেট ফুলফিল করলে যে একটা ইনসেন্টিভ পায় ওরা, ওটা ক্যাশ ইনসেন্টিভ করতো। তখন আমরা এটাকে কনভার্ট করলাম আস্তে আস্তে, যে এটাকে কিভাবে কনভার্ট করা যায় যে ইট হ্যাজ টু হ্যাভ এ মিনিংফুল থিং। কারণ ক্যাশের আসলে ইনসেন্টিভের মানে তাপটা থাকে হচ্ছে 24 ঘন্টা, কিন্তু এই একই জিনিস দিয়ে যদি আপনি ওর বাসায় একটা ওলেড টিভি কিনে দেন, একটা ডাবল ডোরের ফ্রিজ দেন, সো এই জিনিসটা আপনার সেল করতে হয়েছে টু দা সিমেন্ট ম্যানেজমেন্ট। কারেক্ট, ইনস্টেড অফ ক্যাশ আমরা এটা দেই। নাইস। ইভেন আপনাদের এখনকার অফিসের পাশে যে হেডেলবার্গ সিমেন্ট আছে, ওখানে গিয়ে ওই জিনিসটা আমরা ডিজাইন করে দিয়ে আসছিলাম। আই ক্যান রিমেম্বার দোজ থিংস। ওইখানে এরপরে আমরা হেডেলবার্গ সিমেন্ট, শাহ সিমেন্ট, লাফার্জ, মানে 18টা সিমেন্ট কোম্পানি উই হ্যাভ এ সাকসেসফুল কেস স্টাডি। উই জাস্ট রিপিট দ্য সেম থিং আফটার দ্যাট টোবাকো কোম্পানি ডিল। তো এটা একটা হিউজ মাইল ছিল, বেস্ট প্র্যাকটিস বলা যায়, উই কুড সে, মানে ওই সময়কার একটা ভালো প্র্যাকটিস ছিল। এটার পরেও আমরা আরেকটা কাজ করেছিলাম বাটারফ্লাইতে। তখন আর কি সেলস ম্যানেজাররা যারা ছিলেন ওনারা
অতটা দক্ষ ছিলেন না কোটেশন তৈরি করা, কর্পোরেট অ্যাপ্রোচ, কিভাবে কাজটা করতে হবে, প্লাস হেড অফিস থেকে কিভাবে সাপোর্ট দিতে হবে, ওই ধরনের ওই সময় ব্যাপারগুলো ছিল না। সো আমরা তখন পুরো অ্যাজ এ টিম, আমরা নিজেদেরও আমাদের কর্পোরেট সেলস টিম ছিল, আমরা তখন ওনাদেরকে হেল্প করা শুরু করছি। সো লাইক অনেকগুলো সেলস পয়েন্ট হয়ে গেল এবং মানে আপনি ইফ সাজিদ ভাই ক্যান রিমেম্বার, ওই সময় আমরা খুব ভালো একটা অ্যাডিশনাল একদম কর্পোরেট সেলস আলাদা একটা ডিপার্টমেন্ট করে ওইটা একটা অ্যাডিশনাল একটা টার্গেট আমরা, ভেরি গুড পিপল অলসো, হ্যাঁ ইট ওয়াজ লাইক 5 to 7 পিপল টিম, কিন্তু আউটকাম ইজ লাইক বাংলাদেশের যে কোনো শোরুমের চেয়ে হাইয়েস্ট। কারণ আমরা নিজেরাও সেল করতাম, আবার শোরুমদেরও হেল্প করতাম টু প্যাট্রোনাইজ দেয়ার সেলস এন্ড হেড অফিস থেকে, মানে ইট ওয়াজ আ স্মুথ রান। কর্পোরেট সেলসকে কিভাবে মানে কনজিউমার আইটেম দিয়ে কর্পোরেট সেলসে কিভাবে মোবিলাইজ করে দেওয়া এভরিওয়্যার, আবার এটা কিভাবে করা যাবে, এটা তো কোনো কেস স্টাডি নাই বা কেউ কোর্স করে নাই এর আগে বাংলাদেশ মার্কেটে। আসছে রিকোয়ারমেন্ট, আসছে হয়তো শোরুমে ছিল রিকোয়ারমেন্টে, আসছে, আসার পরে আবার নিয়ে গেছে হেড অফিসে, আসছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ইয়ে ছিল না। এরপরে আমরা আসলে মোবিলাইজ করে হচ্ছে হোটেল টিভি সেগমেন্টে। হোটেল টিভি সেগমেন্টে ইফ ইউ ক্যান রিমেম্বার, বাটারফ্লাইতে থাকতে আমার হোটেল টিভি সেল হয় না, বের হওয়ার পরে, বাট দ্য জার্নি স্টার্টেড ফ্রম বাটারফ্লাই। আমি ফাউন্ডেশন স্টার্টেড। আমি যখন আমরাতে ছিলাম, আমার ফার্স্ট কেস স্টাডি আমি হোটেল টিভি আমি অ্যাপ্রোচ করি হচ্ছে এলজি হোটেল টিভি অ্যাপ্রোচ করি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। তো ইন্টারেস্টিংলি এই চেইন হোটেলটার টেন্ডার হচ্ছিল দুবাইতে। তো দুবাইয়ের কনসালটেন্ট যখন, দুবাই এলজি থেকেও আমি সাপোর্ট নিয়েছিলাম, তখন আমার ওনার কথা মনে আছে, শি ইজ ফ্রম মরক্কো আই গেস। আচ্ছা, উনি এখন আছে নাকি জানি না। ব্রায়ান ছিল তখন সিঙ্গাপুরে, এলজি সিঙ্গাপুরে, প্লাস মিস্টার কিম ছিল, মিস্টার এডওয়ার্ড কিম ছিল। সো ওনারা প্রোফাউন্ডলি সাপোর্ট দিচ্ছিলেন আমাকে, কারণ যখন এটা নিয়ে বাটারফ্লাই নিয়ে কথা হচ্ছে, নোবডি ওয়াজ টকিং ফর সো মেনি ইয়ার্স, বাট দে ওয়ার পুশিং ইট ভেরি ওয়েল। বাট তখন আমরা যেটা করলাম যে আমরা এই হোটেল টিভিটা নিয়ে তখন ওই হোটেলটাতে পুশ করা শুরু করলাম একদম কম্পাউন্ডলি। কিন্তু তখনও মানে টিভি নেওয়ার মতো প্রফেশন হয় নাই, বা কাজ ডিলে হচ্ছিল, ওনাদের কাজগুলো হতে ততদিনে আমাদের আসলে ইয়ে করা শেষ, মানে আমার ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। তো লাস্ট টাইম আমি, আপনি আর ব্রায়ান, ইফ ইউ ক্যান রিমেম্বার, উই ওয়েন্ট দেয়ার এট ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এবং উই ওয়্যার এট আ ভেরি ক্লোজিং স্টেজ, যে একদম মানে দুই কোম্পানির, রাইভাল কোম্পানির যে খুব ফাইটিং চলতেছে তখন। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর বোথ ডিসাইডেড টু গো উইথ আদার কোম্পানি। বাট এলজি হোটেল টিভি ওয়াজ গ্রেটলি মার্কেটেড ব্যাক দেন। এরপরে বাংলাদেশ মার্কেটে যখন ফার্স্ট কেস আমরা এটা নিয়ে, আমি যখন আবার জাদুতে যখন জয়েন করি ব্যাক ইন 2016, তখন আমার হাতে আবার সেই আইটি অপরচুনিটিগুলো আসলো, স্টার্টিং ফ্রম ডেটা সেন্টার, আইটি ইনফ্রাস্ট্রাকচার, কেবলিং সিস্টেম, কারণ আমরা ট্রিপল প্লে সার্ভিস নিয়ে কাজ করতাম। তো আমরা তখন মার্কেটে তখন আবার অ্যাপ্রোচ করা শুরু করলাম কমার্শিয়াল সেগমেন্টে, কমার্শিয়াল প্লেসমেন্টগুলোতে। তখন হোটেল টিভি ওয়াজ আ পার্ট অফ ইট। Then we found a company called Unique Hotel and Resort, that is called Hansa. ওনারা একটা হোটেল করছিল, হানসা, শেরাটন অ্যান্ড ওয়েস্টিন, তিনটা একসাথে ডিল কমপ্লিট হয়েছিল। ফার্স্ট বাংলাদেশে তখন এলজি অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হানসাতে আমরা প্রথম লট আমরা ফাইনালাইজ করলাম আর কি। এরপরের দুইটাতেও পরে এলজি হোটেল টিভি গেছে, বাট নট থ্রু মি, বাট ডিল ওয়াজ ডান বাই মি। কি বলে এটাকে, ফাউন্ডেশন আপনি যে মেনশন, এটা মানে করতে লেগেছে 4 বছর করতে লেগেছে। এছাড়াও বাংলাদেশে প্রথম ভিডিও ওয়াল আনে বাটারফ্লাই, ভিডিও ওয়াল প্লাস কমার্শিয়াল টিভি, এগুলো নিয়ে আমরা যখন প্রথম কাজ করতে যাই, ভিডিও ওয়ালের যে 4টা টিভি বাণিজ্য মেলায় প্রথম সেট আপ করি আমি নিজের হাতে। তখন আমি জানতাম না যে এটা কেমনে সেট আপ করতে হবে, এটা ফ্রেম বানাইতে হবে কেমনে, কেউ করে না বাংলাদেশে, যাকেই দেখাই কেউই জানে না। যদিও এখন মনে হয় কাজটা খুবই ইজি, এখন সবাই মোটামুটি অ্যাওয়্যার, বাট এট দ্যাট টাইম কিন্তু প্রথম দিকে কেউই জানতো না।
ইভেন ইন্টারেস্টিংলি আমার এটা এখনো মনে আছে, আমার জাদুর জব হয়েছে, মানে আমার জাদুতে আমি গিয়েছিলাম হচ্ছে বেসিক্যালি ভিডিও, ওদের এনওসি রুমে ভিডিও ওয়াল সেল করতে। আচ্ছা, দেন নাবিদ ভাই পিক মি আপ আচ্ছা আচ্ছা এন্ড অফারড মি দ্য জব, saw something so he decided, সো বলছে, কিন্তু ওইখানে এলজি ভিডিও ওয়াল যায় নাই, ওইখানে অন্য ভিডিও ওয়াল গিয়েছে। সো নিয়াজ ভাই, আপনার কিছু রিমার্কেবল সাকসেস ছিল আমরাতে, বাটারফ্লাইতে, ইটস গুড টু নো। সো এরপরে আপনার মুভটা কি ছিল? এরপর ছিল জাদুতে। জাদুতে, আচ্ছা, কিভাবে জাদু আচ্ছা, হাউ জাদু হ্যাপেন্ড? জাদু হচ্ছে বাংলাদেশের প্রথম ট্রিপল প্লে সার্ভিস। ট্রিপল প্লে সার্ভিস মানে হচ্ছে একটা ফাইবার কেবল দিয়ে কেবল টিভি, ইন্টারনেট এন্ড আইপি ফোন, আচ্ছা, 3টা সেবা দেওয়া, যেটার জন্য এখন আমাদের বাসায় যেমন 3টা কেবল এখনো ঢুকে, তখন তখন আমরা শুরু করেছিলাম ওটা, মানে এক কেবল দিয়ে সবকিছু। জি, এক কেবল দিয়ে। ইন্টারেস্টিং। এইটাতে আমরা প্রথম শুরু করেছিলাম। এটার প্রথম পার্টটুকু ছিল হচ্ছে ডিজিটাল সেট টপ বক্স মানুষের বাসায় চেঞ্জ করা। এটা কি বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল সেট টপ বক্স? এর আগেও ছিল, বাট অফিসিয়ালি 2016 থেকে, মানে কেবল ইন্ডাস্ট্রি বাংলাদেশে একদমই নিভৃত একটা ইন্ডাস্ট্রি ছিল। আচ্ছা, সো কেবল ইন্ডাস্ট্রি নিয়ে কেউ কথা বলে না, একদম ধরাচড় বাইরে, যেখানে ইন্টারনেট ইন্ডাস্ট্রি খুবই পশ একটা ইন্ডাস্ট্রি, বাট কেবল ইন্ডাস্ট্রি মোটামুটি একদম আউট অফ দ্য সিনারিও একটা ইন্ডাস্ট্রি। বাট জাস্ট ইমাজিন করুন, আমরা কেবল টিভি বিল কত টাকা দিই, এখনো দিই কত টাকা, বা তখনও দিতাম কত, 300 টাকা করে, 300 টাকা পার টিভি। হ্যাঁ, 4 কোটি টিভি আছে, ইউ ক্যান ক্যালকুলেট দ্য নাম্বার, হিউজ। এক বছরে কত টাকা বিল উঠে। এই টাকা কিন্তু কোনো প্রপার চ্যানেলে না, প্রপার চ্যানেলে ট্র্যাকিং নাই, কিছু নাই, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, পুরো একটা আনঅফিশিয়াল। কাকে বিল দিচ্ছি না, কেউ আসতেছে একটা কার্ড দেখায় বিল নিয়ে যাচ্ছে, বাসায় ডিশের লাইন চলতেছে, কি সার্ভিস পাচ্ছে কেউ জানতো না। সো জাদুতে আমরা যে জিনিসটা নিয়ে আসলাম প্রথম হচ্ছে ঝকঝকে পিকচার। আচ্ছা, পিকচার কোয়ালিটি, ওকে, 200+ চ্যানেল। এলজি যখন 4K টিভি চালায়, বাংলাদেশের কেবল টিভি তখন ঝিরঝির ছবি দেখায়, তো টিভি জাস্টিফাই হয় না, অনেকের বাসায় লাখ টাকার টিভি থাকে কিন্তু কেবল টিভির জন্য ছবি ঝিরঝির। তা আমরা যখন প্রথম ঝকঝকে ছবি দেখানো শুরু করলাম, ইনফ্যাক্ট কিছু চ্যানেল আমরা আনলাম হচ্ছে তখন ফুল এইচডি 1080p তে। তো মানুষ যখন প্রথম দেখলো যে ফুল এইচডি, আমার একটা ক্যাম্পেইন আমি প্রথম লঞ্চ করলাম, সেটা হচ্ছে টেস্ট দেওয়া, ফ্রি টেস্ট। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাম্পেইন। আমি নিয়ার অ্যাবাউট 6000 লিঙ্কের মধ্যে মোটামুটি 90+% হচ্ছে সাকসেস রেট, কেউ ফেরত দেয় নাই। আচ্ছা, মানে একটু বলেন তো, মানে ক্যাম্পেইনটা কি ছিল? এটা ছিল হচ্ছে আপনি আমাকে নক করলে আমি আপনাকে ফ্রি কানেকশন দিচ্ছি উইথ 3,500 টাকা বক্স। আচ্ছা, আপনি 7 দিন দেখবেন, এরপরে ভালো না লাগলে নো কোশ্চেন উইল বি আস্কড। ও, রিটার্ন পলিসি, মানে ফ্রি, জিরো। ওকে। এন্ড পিপল কেউ ফেরত দেয় নাই, সবাই রেখে দিছে। 95% আপনি বললেন সাকসেস রেট, 90+%, মানে কেউ ফেরত দেয় না। কারণ মানে আমরা টার্গেট করেছিলাম হচ্ছে যাদের বাসায় ওই যে হাই এন্ড টিভি গুলো আছে, এলজি একবার দেখার পরে সে আর অন্যদিকে যায়নি, অন্যদিকে যায়নি। আর অন্যান্য এইটার কোনো কর্পোরেট অ্যাপ্রোচ ছিল না। এই জাদু ওয়াজ দ্য ফার্স্ট কর্পোরেট কোম্পানি, আচ্ছা, যারা একটা প্রপার কর্পোরেট অ্যাপ্রোচ নিয়ে সব জায়গায় গিয়েছে। Even we found a deal in Japan Garden City back then, প্রায় 1500 ফ্ল্যাটকে ডিজিটালাইজ করা। একটু অ্যাড করি ভাই, সেই সময় ধরেন আপনাদের 1 মান্থ সাবস্ক্রিপশনে কস্ট কিরকম ছিল? জাস্ট কেবল 600 টাকা, আর কনভেনশনাল কেবল টিভি ছিল 300 টাকা, এবং মার্কেটে আমাদেরকে নিয়ে বলা হয়েছিল যে কেউ নেবে না তোমাদের, ইট উইল নট ওয়ার্ক। আচ্ছা, বাট এখন যেহেতু আমরা ডিফারেন্ট মাইন্ডসেট এবং ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিপল, আমরা ধরেন যদি আমরা তখন কর্পোরেট, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কর্পোরেট ইন্টারনেট সেল করা, আর রিটেলে আমার আইডিয়া হচ্ছে আমি তখন টিভি ফ্রিজে এসে আমি সেল করি বাল্কে। তখন এই দুইটার নলেজের মিক্স করে আমি তখন কম্বাইন করে আমি তখন বাসাবাড়ির দিকে মুভ করা শুরু করছি। আচ্ছা, সো বাসাবাড়িতে যখন আমরা ফ্ল্যাট টু ফ্ল্যাটে, আমি আমার সেলস টিম প্রায় 80 জনের মতো সেলস টিম ছিল, উইথ 6টা জোনাল ম্যানেজার সহ আমরা যখন মুভ করলাম উইথ দ্য কম্বাইন অ্যাপ্রোচ, প্রথম দিকে খুব একটা বেশি সাড়া পাওয়া যায়নি। তারপরে যখন উইথ ক্যাম্পেইন প্লাস যখন আমরা বিল্ডিংয়ের ভিতরে ঢোকার, বিল্ডিংয়ের কেয়ারটেকারকে ম্যানেজ করা, ফ্ল্যাট টু ফ্ল্যাট ম্যানেজ করা, মার্কেটিং ক্যাম্পেইন করা, তারপরে হচ্ছে ফেসবুকে তখন নতুন ফেসবুক কাজ হচ্ছে, বেশ কিছু ক্যাম্পেইন রান করা,
কিছু জায়গায় লিফলেটিং করা, আমি নিজেও লিফলেটিং করেছি। আচ্ছা, তো ইনফ্যাক্ট মানে ইট ওয়াজ লাইক মানে গ্রেট চ্যালেঞ্জ ফর আস টু এস্টাবলিশ দিস ব্র্যান্ড, কারণ কেউ মার্কেট তখন স্যাচুরেটেড, কার বাসায় কেবল টিভি কানেকশন নাই, সবার বাসায় আছে। একটা স্যাচুরেটেড মার্কেটে আপনি আবার কিভাবে আরেকটা প্রোডাক্ট ঢুকাবেন? বাট আপনি ধরেন যখন এটা নিয়ে কাজ করতেছিলেন এই মানে আচ্ছা বলি, কেবলের যারা ব্যবসা করে দে আর লাইক ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপল, সো কোনো চ্যালেঞ্জ বা ঝামেলা? শুধু চ্যালেঞ্জ না, এত চ্যালেঞ্জ বলতে পারবো না, আসলে আমাকে তুলে নিয়ে যাবে না। এটা তবে তবে আমি আই ক্যান টেল ওয়ান চ্যালেঞ্জ। আমার কলিগ ছিলেন সাইফ ভাই। আচ্ছা, আমাদেরকে একটা জায়গায় যেতে বলা হয়েছিল, আমরা গেছি, এরিয়ার নামটা না বলি, ওইটা একটা কমিশনার অফিস। আচ্ছা, আমরা একটা কেবল নেটওয়ার্ক, ওই জায়গাটায় ওই কেবল নেটওয়ার্ক আমরা দুইভাবে কেবল কানেকশনটা দিতাম, একটা হচ্ছে ডিরেক্ট বাসাতে দিতাম, আর একটা হচ্ছে রিসেলার টাইপের। বুঝতে পারছি, মানে ওর এক্সিস্টিং লাইসেন্স আছে ওই এরিয়াতে অপারেট করার জন্য, ও আমার কাছ থেকে সিগন্যাল নিয়ে ও মোবিলাইজ করবে আর কি। সো দ্যাটস দ্য মডেল আর কি। ওই রিসেলার আবার ওই এরিয়ার বিজনেসের দখল তার হাতে নাই, ওইটা আবার ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ইউ নো দ্য ইনফ্লুয়েন্সিয়াল, তো ওইটা উনার কাছে। আচ্ছা, তো যেই কাহিনী হয়েছে তখন যেহেতু টপ ম্যানেজমেন্টে ছিলাম, তখন ওখানে ওই ইনফ্লুয়েন্সের কাছ থেকে ফোন আসছে। আচ্ছা, আমি কেন গেছি ওখানে, তো আমরা গেলাম, কথা বললাম। তো কমিশনার মহোদয় উনি এঙ্গেজ হয়েছেন, উনি এঙ্গেজ হয়ে এটাকে মধ্যস্থ করার চেষ্টা করছেন। মিউচুয়াল কেমনে হবে ভাই, আমি তো এটা আমার কথা হচ্ছে সিম্পল, বাংলাদেশের ল অনুযায়ী আমি যেভাবে ঢুকবো আমি সেভাবে বিজনেস করবো। সো আমরা যখন গিয়েছি, আমরা যখন যাওয়ার পরে দেখি 180 জন নিয়ে আসছি, আমরা 2 জন তখন, মানে আমি কমিশন অফিস থেকে বের হবে আমাদের বলেন ভাই। সো তারপরে র‍্যাব 10 এসে আমাদেরকে উদ্ধার করে, উদ্ধার না আসলে আমাদেরকে নিয়ে তারা বাসা পর্যন্ত দিয়ে আসে। এরপরে অনেক ঘটনা আছে, 5 বছরে প্রায় গায়ের ট্র্যাকিং থেকে শুরু করে অনেক কাহিনী হয়েছে ভাই। মানে আমি যদি বলি প্রোডাক্ট ওয়াজ গুড, আপনি বললেন রেসপন্স ওয়াজ গুড, বাট আমি যদি ভুল না করি এই ইন্ডাস্ট্রিটা স্ট্যাবলিশ হয় নাই এখনো, ওই আগের ওই কেবল এই ইন্ডাস্ট্রি এখন স্ট্যাবলিশ হবে, মানে ব্যাক ইন দোজ ডেজ উই ট্রাইড ফর ডিজিটালাইজেশন। আচ্ছা, মানে অ্যানালগ সিগন্যাল থাকবে না, বাট এখনো তো আমরা ওই ট্রেডিশনালটাই আছে এখনো বাংলাদেশে হার্ডলি 10 থেকে 12 লক্ষ টিভি ডিজিটালাইজ হয়েছে। এটা কেন হলো না, এটা এরকম ম্যাসিভ স্কেলে কেন গেল না বলে আপনার মনে হয়? আমি আবার আপনাকে একটু ক্যালকুলেশনের দিকে ফেরত যাই। জি ভাই। 300 টাকা মাল্টিপ্লাই বাই 4 কোটি টিভি, আচ্ছা, পার মান্থ বিলিং নিয়ার অ্যাবাউট 1200 কোটি টাকা, মাল্টিপ্লাই বাই 12 মাস, অনেক টাকা, হিউজ মানে 14,400 কোটি টাকা রোল ওভার, ইউ নো। পুরো জিনিসটাই কিভাবে কাজ করছে, কিভাবে যাচ্ছে, হু ওয়ান্টস টু গেট দিস থিংস, এত ঝামেলায় পড়বে, রাইট? বাট দিস লাইক আপনারা যে অ্যাপ্রোচটা নিয়েছিলেন, দ্যাট ওয়াজ দ্য রাইট ওয়ে, আই বিলিভ। That was because it was obviously for the background of Mohammadi Group. Mohammadi Group was there, and I was very lucky যে আমি মরহুম আনিসুল হক স্যার, ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। আচ্ছা, প্লাস নাবিদ ভাইয়ের সাথে দেখা হয়েছে। নাবিদ ভাই ওয়াজ মাই ডিরেক্ট বস। সো ওনারা একটা স্বপ্ন দেখেছে, আমরা ওইটাকে বাস্তবায়ন করার মতো কাজ করেছি। তো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পারছিলাম যে কিভাবে হয়। আমরা অনেক কষ্ট করেছি আসলে এই ইন্ডাস্ট্রি। আরেকটা মজার ডাইনামিজম নিয়ে আসছিলাম বাংলাদেশে, তখন নতুন ওটিটি সার্ভিস লঞ্চ হয়েছে। If you can remember Bioscope project, yes, bioscopelive.com, ওই প্রজেক্টটাতে আমরা কাজ করেছি। রবির বিঞ্জ প্রজেক্টটাতে আমরা কাজ করেছি। কোনো না কোনোভাবে আমরা রিলেটেড, either by content, either by technology, either by hardware or software consultancy, কোনো না কোনোভাবে আমাদের কয়েকজনের নাম রিলেটেড এই সমস্ত প্রজেক্টে। সো এর পরবর্তীতে ওই প্রজেক্টগুলো করেছিলাম দেখে এর পরবর্তীতে আরেকটা প্রজেক্টও করি যেটা BS1 এর সাথেও রিলেটেড, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সাথে রিলেটেড। একটা ফরেন পে চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ আমরা শিফট করতে পেরেছি, ওইটা অন্য আরেকটা প্রজেক্ট। আচ্ছা, নাইস। সো মানে
এই 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 কেবল টিভির এই পুরো ইকোসিস্টেমটাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ কাজ করিয়েছেন। সো মোটামুটিভাবে এই ট্রেডটা একটু হলেও বুঝি। হ্যাঁ, অফকোর্স। বাট ইন্ডাস্ট্রি ডাইনামিজমের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। বাট পিপলের টেস্ট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা যেমন এখন টিভি দেখি না। আই এম প্রিটি মাচ শিওর ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি। না, আপনি হয়তো বছরে লক্ষ লক্ষ টিভি বিক্রি করেন কিন্তু নিজে 10 মিনিট টিভি দেখেন না। ইভেন বাসায় বাচ্চারাও এখন দেখে না, খুব একটা না। তো ও এখন মোবাইল ডিভাইসের উপরে মানুষের ডিপেন্ডেন্সি অনেক আসছে। আমরা গাড়িতে জ্যামে বসে থাকলে মোবাইল ডিভাইসে আমাদের কন্টেন্ট দেখার ইয়েটা সেরে ফেলি, আগ্রহটা সেরে ফেলি। সো দিস ইজ দ্য থিং আর কি। তো আস্তে আস্তে ডাইনামিজম চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড চেঞ্জিং, বাট কন্টেন্টের বিজনেস কখনোই শেষ হবে না। টিভি মানুষের বাসায় থাকবে, হোটেল ইন্ডাস্ট্রিতে টিভি থাকবে। সো এইটা কন্টিনিউয়াসলি মোবিলাইজ করবে। তো ইন টার্মস অফ ওভারঅল সাইকেল যদি বলি যে এই জিনিসগুলো কখনোই চেঞ্জ হবে না। মানুষের সাথে যেটার মধ্যে মানুষের ডিমান্ড আসবে এই সাইকেলগুলো চলতে থাকবে। কিছুটা সময় কিছুটা কম দেখা যাবে, কিছুটা বেশি দেখা যাবে। আর এটা আরো ভালোভাবে আসবে যখন গভর্নমেন্ট এটাতে প্যাট্রোনাইজ করা শুরু করবে, যখন ডিজিটালাইজেশন ম্যান্ডেটরি করবে, তখন হচ্ছে এই যে এই আনফেয়ার মিনস যেগুলো চলতেছে মার্কেটে ওগুলো আস্তে আস্তে স্টপ হওয়া শুরু করবে। It's quite a success আমি বলবো আপনাদের, because একটা নতুন প্রোডাক্ট না, it's not আমার থ্রু আউট দ্য ক্যারিয়ারে it was every time it's a new it was every time a new product, new thing. মানে আমি বলবো যে আমার স্পেশালাইজেশনই হচ্ছে নিউ প্রোডাক্টকে কিভাবে গো টু মার্কেটের জন্য উপযোগী করে তোলা। টেকনোলজিক্যালি নিউ প্রোডাক্ট, রাইট? টেকনোলজিক্যালি হোক বা হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইউ গিভ মি। গত 15 বছর কাজ করার পরে এখন একটু কনফিডেন্ট হয়েছি যে কিভাবে মোবিলাইজ করতে হবে। আর আমার কিছু কাজও আছে করা মার্কেটে, একদম ডিপ পেনিট্রেশন পর্যন্ত করা আছে। আপনি বাসা বাড়িতে যেতে চান, আই নো হাউ টু গো দেয়ার। আপনি কর্পোরেটে যেতে চান, আই অলসো নো হাউ টু গো দেয়ার। সো দুই মার্কেটে আমি প্যারালালি অপারেট করেছি থ্রু আউট 15 years। সো ওইখানে এখন এই চ্যানেলের মধ্যে যদি আপনি এখন সাবান দেন, আমি ওই দুইটা চ্যানেল ইউজ করবো। আচ্ছা, অফিসের মধ্যে সাবান কিভাবে ইউজ করা যায় আমি সেভাবে একটা ওয়েতে আমি দিব। আবার আপনি যদি আমাকে একটা বলেন যে বাসায় সাবান কিভাবে এসি দেন, আমিও সেভাবে দিতে পারবো। আবার আপনি যদি বলেন আমাকে একটা কলম, ওই কলমটা কিভাবে কর্পোরেটে যাবে, কিভাবে রিটেলে যাবে, ওইটা আমি মোবিলাইজ করতে পারবো। হ্যাঁ, এফএমসিজি মার্কেটের মতো হবে না, বাট আই হ্যাভ মাই ওন থিং এন্ড আই ক্যান ব্রিং দ্য রেজাল্ট আউট অফ ইট। সো ভাই, রিজাদু গেল, দেন আপনি একটা প্রজেক্ট করলেন। সো এরপরে আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু হলো। এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু হয়েছে ডিজিটালে থাকার সময়। আচ্ছা, এটা সম্বন্ধে আই এম নট অ্যাওয়্যার, সো এটা একটু আমাকে একটু শেয়ার করেন। এটাতে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং থিং। 2018 সালে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, হোয়াট নেক্সট। এখন আল্লাহ আমাকে টপ ম্যানেজমেন্টে বসাইছে। আমি আগের কোম্পানিতেও মোটামুটি টপ ম্যানেজার, কারণ থ্রু আউট দ্য টাইম আমি ওনারদের সাথে কাজ করে আসছি। আই নো দেয়ার ভিশন, তারা একটা স্বপ্ন দেখছে, আমি কিভাবে বাস্তবায়ন করছি। সো আই হ্যাভ দ্যাট কনফিডেন্স অ্যান্ড এক্সপার্টিস। সো আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে হোয়াট নেক্সট। আমি তো এরকম প্রজেক্ট আর পাবো না, এত অটোনমি, এত স্বাধীনতা তো কেউ আমাকে দিবে না, যেটা সাজিদ ভাই দিছে, নাবিদ ভাই দিছে, আমরা নেটওয়ার্কসে ফরজ স্যার দিছে, বা আমার বসেরা কোনোদিন আমাকে হাত পা বেঁধে বলে নাই যে এটা করো না। সো এটা কখনোই হয় নাই আর কি। কখন থ্রু আউট দ্য টাইম ইট ওয়াজ লাইক ইন্ডিপেন্ডেন্ট জার্নি, তুমি করো। ইভেন আমি বিপদে পড়েও এসে বলছে, বস আমি এর বিপদে পড়ছিলাম, এটা করে ফেলছিলাম। ও আচ্ছা করছো, ঠিক আছে, ওকে ডান, কোনো সমস্যা নাই। ইভেন আই ক্যান স্টিল রিমেম্বার 2013 সালে সাজিদ ভাই এই পর্যন্ত বলছে আমাকে, এই কোনো বিপদে পড়লে আপনি কোনো কথা বললেন না তো আপনি আমার নাম বলে চালা দিয়েন। আই স্টিল অ্যাডোর, মানে আমার এখনো খুব মনে পড়ে, স্পেশালি মনে পড়ে মান্নান স্যারের কথা। আমি এখন বুঝি উনি তখন কেন এত রিজিড ছিলেন, তখন বুঝি নাই, তখন তো অনেক ছোট ছিলাম। ওনার রিজিডিটির ট্রান্সলেশনটা আমি আসলে দিন যেতে থাকবে, আমি আসলে অভিজ্ঞ যত বেশি হতে থাকবো আমি তত বেশি বুঝতে পারবো। এখন যখন এক ব্যবসার কাজে যখন হাত দিয়েছি, 5 বছর চলে গেছে, এখন আমি ওনার কথাগুলো আমার এখন কানে বাজে, তখন উনি কেন রিজিড ছিলেন। আমার এখন মনে আছে, আমি যখন প্রথম কর্পোরেট অর্ডার আনছিলাম, বাটারফ্লাইতে কর্পোরেট অর্ডার নামে কোনো শব্দ ছিল না। ওনার কথা ছিল, আপনি প্রোডাক্ট দিয়েছেন, আপনাকে টাকা নিয়ে আসতে হবে, 30 দিনের পরে বিল, মানে এটা আবার কি জিনিস। তো স্যারকে খুশি হয়ে গেছিলাম দেখাতে,
স্যার বলছে আপনি তো এটা টাকা পাবেন না। এখন আমি আজকে 10 বছর পরে আমি এখন আই ক্যান রিলেট দোজ থিং, যে আ পিস অফ পেপার ক্যানট গ্যারান্টি ইউ মানি। এবং আমি যখন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি যে কোনো প্রোডাক্ট নিয়ে বা যে কোনো প্রজেক্ট নিয়ে আমি যখন মুভ করি, ওরা যখন ওয়ার্ক অর্ডার দেয়, আমি প্রত্যেকবার ওয়ার্ক অর্ডার পাই, আমার ওনার কথা মনে হয় আপনি তো টাকা পাবেন না। এখন আই স্টিল ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট, যে আপনি তো টাকা পাবেন না, আসলে কি হবে। হ্যাঁ, টাকা পেতে আসলেই খুব কষ্ট। এবং আই এম থ্যাঙ্কফুল যে উনি ওই সময় ওই প্রেশারটা না দিলে হয়তো অনেক কিছু পিছিয়ে থেকে যেত। হয়তো ওই প্রেশার না হইলে আমি হয়তো 2 মাসের জায়গায় 3 মাস লাগতো বিল উঠাইতে, কিন্তু উনি প্রেশার দেওয়ার কারণে 30 দিনের বিল 30 দিনই আসছে। এবং উনি ওয়াজ লাইক, তখন একবার এমনও হয়েছিল যে সম্ভবত মতিঝিলে কোনো একটা সমস্যা হয়েছিল কোনো একটা মাসে, এবং উনি আমাদের সাথে তখন পরিচয় হয় না। উনি গুলশান অফিসে আসছেন, স্যার আসার পরে উনি নিজের হাতে ক্যাশ টাকা দিয়ে স্যালারি দিচ্ছেন। আচ্ছা। এবং প্রত্যেকজনকে বলছে এইটা কখনোই হয় না বাটারফ্লাই হিস্ট্রিতে, যে এটা কখনো 1 তারিখের পরে হয় না, এইবার খালি ওইখানকার জনযোগে, তাও সেটা ছিল 2 তারিখের ডেট। কিন্তু উনি অ্যাজ এন চেয়ারম্যান বা এমডি হিসেবে উনি তখন নিজের হাতে আমাদেরকে দিছে, এটা কখনো হয় না। মানে আমি এই জিনিসগুলো আমি কখনো ভুলবো না আসলে, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমি নিজে যখন এই চেয়ারে বসি, যখন এখন একটা একদমই ছোট একটা কোম্পানি একটা চালাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ওই ফিলিংসটা আমার এখন কাজ করে। যখন 1 তারিখের পর 2 তারিখ হয়ে যায়, তখন আমার পালপিটেশন শুরু হয় যে এটা কিভাবে, হ্যাঁ এটা কিভাবে কাজ করে। এইগুলা ওই সময়কার থেকে ধারণ করা আর কি। তো ওনারা মানে এই যে এতগুলা মানুষ ওনাদের উপর ডিপেন্ডেন্ট, আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর এন্টারপ্রেনার্স। এন্টারপ্রেনারিয়াল জার্নি 2018-এ যখন শুরু হয়, তখন মানে আমরা চিন্তা করলাম যে চাকরির পাশাপাশি কিছু একটা করতে হবে। এটা দেশের বাইরে খুব পপুলার, কারণ বাংলাদেশে আপনি টপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে এরপরে যাওয়ার জায়গা নাই। আপনাকে কোনো কোম্পানির সিইও হতে হবে, কোনো কোম্পানির জিএম হতে হবে, কাজ একই। You have the new product, you have to execute this, you have to design the go-to-market strategy, and after 3 to 5 years আসলে কোনো কাজ থাকে না আসলে মানে আমরা যারা আমি তো থ্রু আউট দ্য টাইম লোকাল কোম্পানিতে কাজ করছি, তো আমি জানি না আসলে এরপরে আর কোনো কি কাজ থাকে বা এমএনসি গুলোতে কি ধরনের কাজ হয়, বাট আমি দেখি না রেপুটেশন চলে আসে, ইটস দ্য সেম থিং, একই মানে আনলেস এন্ড আনটিল ইটস এ নিউ প্রোডাক্ট অর নিউ প্রজেক্ট, এটা খুব মানে নাই। যেমন আমি যদি বলি যে টেলিকম কোম্পানি, যারা টেলিকম কোম্পানির সেলসে আছে, তারা প্রতিদিনই টক টাইমে বিক্রি করতে হবে, ইন্টারনেটে বিক্রি করতে হবে, এর বাইরে তো যেতে পারতেছে না। আবার ধরেন যারা এফএমসিজি ইন্ডাস্ট্রিতে ওই প্রোডাক্টের বাইরে তো যেতে পারতেছে না। আমি যেমন আমরা যদি ডাইভার্সিফাইড না করতাম, আমরা বিজনেস ডাইভার্সিফিকেশন, নতুন প্রোডাক্ট বা টেকনোলজি নিয়ে কাজ না করতাম, আমি মাল্টি ডাইভার্সিফিকেশন অপশন শুধুমাত্র আইটি ইন্ডাস্ট্রিতে আমি পারতেছি। এটা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কাইন্ড অফ রিজিড, 5টা-10টা ওই ইনোভেশন যতটুকু হয় অতটুকুর মধ্যেই, এর বাইরে কোনো নতুন এক্সপেরিমেন্ট টাইপের কিছু নাই। সো আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে এইটার কোনো আসলে বাংলাদেশ মার্কেট তো আমি তো এরকম টপ 50 জন বা 100 জনের মতো এত ব্রিলিয়ান্ট না, যেটা করতে পারি খাটতে পারি। সো কি করব, পরে দেখলাম যে ওকে, তো হঠাৎ করে মনে হলো যে প্রথমে ওই যে আমার যেটা শিকড়, দোকানদারি করি। আচ্ছা। সো ওইটা আমি ভালো পারি। পরে মনে হলো আমি তো সময় দিতে না পারলে আবার একই কাহিনী হবে, সবকিছু যদি প্রপারলি না হয়, আবার অফিসও করব, আবার করব। পরে করতে করতে এক ভাইয়াকে পাইলাম, এক ভাইয়ার সাথে পরিচয় হইলো, প্লাস তখন আমার আরেকজন পার্টনার, আমরা 3 পার্টনার মিলে শুরু করলাম হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি। ওকে, দ্যাট ওয়াজ দ্য নেম অফ হিদায়া স্মার্ট সলিউশন। ওকে, এইটাতে আমরা প্রথম শুরু করলাম বাংলাদেশে। তখন আমরা ছোট ছোট সফটওয়্যার বিক্রি করা শুরু করলাম, ছোট সফটওয়্যার, কাস্টম সফটওয়্যার বানিয়ে সেল করা। আচ্ছা, তারপরে মানে রিকোয়ারমেন্ট শুনে সেই অনুযায়ী সফটওয়্যার বানিয়ে সেল করা। এই করতে করতে বাংলাদেশের প্রথম আইপিটিভি সফটওয়্যার আমাদের বানানো। ও আচ্ছা। এলজি হোটেল টিভির সফটওয়্যার, যেটা কাজ হবে সামনে,
সেটার বেস লাইনও আমরা দেখেছি, পুরোটা আমরা বানাতে পারবো। আমাদের সাথে কমার্শিয়াল সফটওয়্যার যেগুলো আছে, আমার মেডিকেল ইন্ডাস্ট্রি কিছু সফটওয়্যার আছে, এগুলো আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা আইএসপি ইন্ডাস্ট্রির জন্য সফটওয়্যার বানিয়েছি। সবকিছু মোটামুটি ইন্ডাস্ট্রি ওয়াইজ ছোট ছোট করে সফটওয়্যার বানিয়ে আমরা মোবিলাইজ করেছি। ওকে, ই কমার্স সফটওয়্যার আমরা বানিয়েছি আমরা, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করেছি, iOS অ্যাপ নিয়ে কাজ করেছি। মানে আপনারা 3 জন পার্টনার, বাট এই এমপ্লয়ি কি টোটাল 3? না, এটা এরপর এটা ছিল শুরু। আচ্ছা, ওকে, স্টার্টিংটা আপনি বলছেন 3 জন দিয়ে। ওকে, 3 জন। এটা 2018 তে 2019 এ আমরা টিম নিলাম। ওকে, টিম নিয়ে আমরা কাজও শুরু করলাম। আমি জবের পাশাপাশি আমি তখন জব শেষ করতাম তখন আর কি, তখন তো কোম্পানি তত মানে জাদু ততদিনে ফুললি এস্টাবলিশ, টিম মেম্বাররা সবকিছু, আমার উপর প্রেশার একটু কম। বাট আমি তখন হচ্ছে আরেকটা নতুন সেগমেন্ট ওপেন করেছিলাম, সেটা হচ্ছে B2B জাদুতে। তো তখন ওইখানে ওই যে আমরা ওই হোটেল ইন্ডাস্ট্রির তখন কমার্শিয়াল সেগমেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম 2017-এ। তখন আর কি হোটেল টিভি সেগমেন্ট, ডাটা সেন্টার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছিলাম। তো অবভিয়াসলি টোটালি আমাকে হেল্প করেছিলেন আমার যে টেকনিক্যাল হেডরা যারা ছিলেন, আমার টেকনিক্যাল কলিগরা যারা ছিলেন, তারা সবাই হেল্প করেছিলেন আমাকে ওনাদের সাহায্য ছাড়া আমার টেকনো সেলস গাই, আই ক্যান ডু দ্য কমার্শিয়াল ডিটেইলিং, বাট আমার পুরো ব্যাকগ্রাউন্ড ছিল পুরোপুরিভাবে ডিপেন্ডিং অন technical people. But like you are the visionary, আপনি আইডিয়া দিতেন, so based on it they used to provide the solution. So even ওনারা সলিউশন দিত, আমি গিয়ে সেল করতাম। কাস্টমার রিকোয়ারমেন্টে ওনারা টেকনোলজিক্যালি কিভাবে সলভ করে দিত, আমরা হচ্ছে সলিউশন নিয়ে কাজ করতাম। সো এটা হলো 18, 19 and still running. হ্যাঁ, স্টিল। সো এখন আপনার কোর ফোকাস এই সফটওয়্যার কোম্পানি? আমার কোর ফোকাস এই সফটওয়্যার প্লাস আইটি ইনফ্রাস্ট্রাকচারের যত কাজ হয়, আচ্ছা, হোটেল ইনফ্রাস্ট্রাকচারের যত কাজ হবে, আই হ্যাভ ফুললি নলেজ অন দ্যাট। এরপরে আমাদের কাজ হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, মেডিকেল ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। আমরা কাজ করছি আউটডোরে ডক্টর দেখাইতে গেলে সমস্যা হয় না? হয়। এই সমস্যা সমাধানে কাজ করতেছি। আচ্ছা, প্রেসক্রিপশনের লেখা বুঝে না এরকম নিয়ে সমস্যা হয়, শুধুমাত্র ডক্টরদের লেখা ওরাই পড়তে পারে, ওই লেখা বোঝার জন্য যায়, সেটার জন্য ডিজিটাল প্রেসক্রিপশন নিয়ে কাজ করছি। অ্যাপ বানাচ্ছি কিছু, যেটা আপনাকে রিমাইন্ডার দিবে কিভাবে ওষুধ খাইতে হবে, কখন ওষুধ খাইতে হবে, যেটা মনে থাকে না বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ছোট বাচ্চাদের, আমাদেরও মনে থাকে না অনেক সময়। সো এই ধরনের বেশ কিছু সলিউশন নিয়ে আমরা ফোকাস কি ভাই মেডিকেলে অর না? লাইক না, মেডিকেলে আমাদের বেসিক্যালি আমাদের কাস্টমার বেসটা ওই সাইড থেকে রেজাল্ট বেশি আসছে দেখে উই আর মোবিলাইজিং ইনটু দ্যাট। সাকসেস পাইছেন ওইখানে আমাদের কাস্টমার বেসটা একটু বেশি। আচ্ছা, এখানে আমাদের কাস্টমার বেস বেশি, ওইখানে সাকসেস রেটও বেশি। এটা বাদেও আমাদের আইএসপি ইন্ডাস্ট্রিতেও আমাদের সাকসেস রেট খুব ভালো। সো এই দুইটা ইন্ডাস্ট্রিতে আমরা মোটামুটি মোবিলাইজ করছি আর কি এখন পর্যন্ত। এটা বাদেও ই কমার্সের ক্ষেত্রে এখন তো ই কমার্স ভেরি স্লো, বাট 18-19 মানে 2020 আগ পর্যন্ত উই ওয়ার গুড অ্যাট ই কমার্স অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড অল দিস থিংস। তখন অনেক কাজ করেছে, এখনো ইনফ্যাক্ট অলমোস্ট মোর দ্যান 20 ই কমার্সে আমাদের কাজ করা আছে। সো আপনাদের কি এরকম মনে করেন লাইক স্মল বিজনেস, একটা ধরেন কাপড়ের দোকান বা ধরেন একটা রিটেল স্টোর, সো ইউ provide software for them also? Yeah. So they can take my inventory software including POS and all these things. আগে এই সফটওয়্যার গুলা অনেক পশ ছিল, অনেক বেশি দামে কিনতে হইতো, 2 লাখ। ওইটাকে আমরা নিজেরা কোডিং করে একেবারে খুব নমিনাল প্রাইস রেঞ্জে নিয়ে আসছি। এসএমই দের জন্য ইটস আ গুড অপরচুনিটি, রাইট? এসএমই দের জন্য ভেরি গুড অপরচুনিটি। প্লাস অনেক সময় বোঝা যায় যে যেমন আপনি একটা অফিস করেছেন, আপনার কিভাবে ইনকাম আসতেছে, কিভাবে এক্সপেন্স হচ্ছে, আপনার কোনো ট্র্যাক না, হিসাব নেই। অনেক কোম্পানি আছে জব করে, যে আপনি যে বললেন যে অত হিসাব নাই, এন্টারপ্রেনার। হইছি 10 কোটি টাকা জানি না ভাই কি হইতেছে, 40 লাখ টাকা বেতন দিতেছে, মাস শেষে আমার তো 10 লাখ টাকা আমি নিয়ে চলতেছি, আমার তো কোনো সমস্যা নাই, গাড়ি চলতেছে, বাড়ি চলতেছে, সব চলতেছে, কিন্তু বছর শেষে হঠাৎ করে গিয়ে দেখে লস। বাট এই ভিজিবিলিটিটাকে সামনে আনা। আবার এখানে বাংলাদেশে আবার হঠাৎ এন্টারপ্রেনার অনেক হয়, মনে করে যে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি যে আমি পরবর্তীতে আগামী সকালবেলা আমি বিজনেস করতে পারছি। বাট ভাই একটা জিনিস, লেজিট জিনিস আপনাকে দিয়ে আপনার পকেট থেকে টাকা বের করতে, আপনি আমার পরিচিত 10 বছর 15 বছর ধরে,
আমারই কষ্ট হবে আপনার কাছ থেকে, বাট ইটস দ্য রিয়েলিটি। এটা অস্বীকার করার জায়গা নাই। আপনি একই মানুষ, আমি আর আপনি 10 বছরের বন্ধুর জায়গায় একসাথে চা খাবো, একসাথে সবকিছু করব, কিন্তু যখনই আমি আপনার কাছে সেল করতে যাবো আপনি তখন একটা রিজিড মনোভাব নিয়ে থাকবেন। উনি আমার কাছে সেল করতে আসলো, উনি তো আসলেই কোনো সাথে কথাই বলা যাবে না, ডাকলেই ওনার কাছে শুধু কিছু একটা বিক্রির চেষ্টা করে। সো ইটস আ ডিফারেন্ট মাইন্ড গেম। আসলে এই জিনিসটা সময় লাগে। আমি যতটুকু দেখি যে যে কোনো একটা জিনিস নিয়ে একটা মানুষের কাছে অ্যাপ্রোচ করলে নিয়ার অ্যাবাউট 8 বার থেকে 9 বার মিটিং করতে হয়। ওদিকে যান না, আমি আগে আপনার স্ট্রাকচারড কোশ্চেন করি। আপনি ধরেন টেকনিক্যাল সেলস স্পেশালিস্ট, যারা দেখতেছে অনেক ফ্রেশ গ্রেড আছে, বিটুবি সেক্টরে কাজ করতে, সো কয়েকটা টিপস বলেন যে দে ক্যান বি গুড অ্যাট টেকনিক্যাল সেলস। একটা বললেন যে 8 বার 9 বার, সো আমাকে একটু এটাই এভাবেই বলছি। আচ্ছা, এটা 1 হলো 8 বার 9 বার অ্যাপ্রোচ করতে হবে, এছাড়া আর কি করতে হবে একটু যদি শেয়ার করতেন। আপনাকে আপনার নিডটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে অ্যাকচুয়ালি যার কাছে যাচ্ছি, আচ্ছা আপনার এটা আসলে দরকার। আচ্ছা, মানে যার কাছে বেচতে যাচ্ছি তার এটা দরকার কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনার এটা দরকার না হলে আপনার যাওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি অন্য মানুষ খুঁজেন, মানে না বুঝে সবাই নক দেওয়ার দরকার না। আচ্ছা, আমি আপনার আজকে আপনি এখন ওই যে ইন্টারভিউতে কোশ্চেন করে না, সেল মি দিস পেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রিকোয়ারমেন্ট অফ রাইটিং, ওয়াই শুড আই সেল ইউ দিস পেন? আই ক্যান ইভেন সেল মাইসেলফ টু দিস থিং। আমি আমার নিজের পকেট থেকে 10 টাকা বের করে আমি আমার কাছে কলম বিক্রি করে দিব, আপনার কাছে দরকার নাই আমার কলমের। সো ব্যাপারটা এরকম আর কি, নিডটা বুঝতে হবে। হ্যাঁ, নিড বুঝতে হবে। এটা আসলে ওই অনেক বড় এখন দেখি অনেক ইউটিউবে অনেক বা ফেসবুকে অনেক দেখি অনেক বড় সেলস কোচ যে আমি ওনাদেরকে কখনো ফিল্ডে দেখিনি অনেককে। সো ওনারা দেখি একদম মানে অনেক বড় কথা বলে আর কি, বাট গ্রাউন্ড রিয়েলিটি ইজ totally different. And whenever you as an entrepreneur wants to sell something, it's again a hell different thing. একটা রেপুটেড ব্র্যান্ড সেল করা আর নিজের একটা বানানো প্রোডাক্ট, যেটা আপনি বলেন আজকে লেটস সে কথার কথা, আজকে আমাকে যদি এলজি এসি সেল করতে হয়, কথাই বলা লাগবে। আর আজকে আমি ওই এলজি শুধু ব্র্যান্ডটা উঠাই একটা সাদা এসি সেল করতে, তো কোনো ব্র্যান্ড নাই, ওইটাই আমি ওইটা বিক্রি করতে পারবো না। বাট সেম এলজি এসি বিক্রি করা যাবে না। ইটস দ্য মাইন্ডসেট, ইটস দ্য ব্র্যান্ড গেম, ইটস দ্য মার্কেটিং গেম। অনেক কিছু আছে, একটা জিনিস একবারে সেল হয় না। এটার জন্য এই ইকোসিস্টেমটাকে মানুষকে কনভিন্স করতে হয়। এটা কনভিন্স করতে হয় থ্রু মার্কেটিং, এটা কনভিন্স করতে হয় আপনার প্রেজেন্স, আপনি অ্যাজ এ পার্সন কতটুকু ডিপেন্ডেবল, যে এই প্রোডাক্টটা, হ্যাঁ এই আপনি যে এখানে আসছেন আপনার কাছ থেকে যে আমি প্রোডাক্টটা নিব, এটা কতটুকু ডিপেন্ডেবল আপনি। এবং ভবিষ্যতে আমার বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে, আমরা কিন্তু হেল্পলাইনে ফোন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যতই হেল্পলাইন নাম্বার থাক। ডাইরেক্ট যার থেকে কিনছি তার কাছেই ফোন দিবে, সেটা সে যে মানুষই হোক না কেন। এবং আপনি আপনার ক্যারিয়ারে ওই বছরে থাকুক বা না থাকুন, লেটস সে আপনি 10 বছর আগে একজনকে একটা পিসি সেল করছেন, আমার কাছে ফোন আসে, এই তুমি যে পিসিটা কিনে দিছিলা সেইটা তো নষ্ট হয়ে গেল। So this is the game. So it's the trust which needs to be sold. Number 4 পয়েন্ট হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের ডেফিনেশন বলতে গেলে আমরা যেভাবে হার্ড ওয়ার্ক করছি সেভাবে না, স্মার্ট হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে, আমাদের সময় গুগল ছিল না, মানে গুগল ছিল, আমরা ওই গুগলের ডেটা ছিল না, এরকম মানে কন্টেন্ট ছিল না, টু বি অনেস্ট, মানে গুগলের ডেটা ছিল না, সার্ভারে এত কিছু ছিল না। সো আমরা ধরেন মানে তখন কয়টা কোম্পানির ওয়েবসাইট ছিল 2007-8 সালে, কয়টা কোম্পানির ওয়েবসাইট, হাতে গোনা কয়েকটা কোম্পানির ওয়েবসাইট ছিল। ইভেন গার্মেন্টস বিজনেসও অত বেশি ফ্লারিশ ছিল না তখন। আমরা যেটা করতাম, ফোন বুক কিনতাম, ফোন বুক কিনে ওই 98 নাম্বার দিয়ে ফোন দেওয়া শুরু করতো। আমি একটু অ্যাড করি, মানে 2013-তে যখন আপনাদের সাথে আপনার সাথে আমার পরিচয় হয়, এমনি জাস্ট কথা বলতেছিলাম, আপনি একটা বিশাল একটা এক্সেলের ডাটাবেস মেনটেন করতেন, সব মানে বড় বড় কোম্পানির সিইও এমডিদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল আইডি। সো আমার মনে হচ্ছে ওটা অ্যাহেড অফ ইটস টাইম, কারণ তখন এই ধরনের ডাটা ম্যানেজমেন্ট পার্সোনাল লেভেলে এত বড় এত রিচ ডেটা আমার হঠাৎ এটা বেসিক্যালি হেঁটে হেঁটে কালেক্ট করা ডেটা, 4 বছর হেঁটে হেঁটে কালেক্ট করে ডাটা কালেক্ট করার, ওইটা প্রথম, ওইটা আমি এখনো ওইটার ইউটিলাইজেশন আমি এখনো পাই। আচ্ছা, ওইটা কেন পাই, আমি প্রতিনিয়তই নতুন কিছু নিয়ে কাজ করি।
আসলেই আমি ধরেন প্রথম 50টা বা প্রথম 100টা জিনিসের মাইলেজ পাই হচ্ছে ওইখান থেকে পরিচয় থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ওই পরিচয় কখনো ইয়ে হয় না, ফেইল হয় না। ওই পরিচয় থেকে কিছু না কিছু, কারণ ওনারা আমাকে চিনে 15 বছর বা 10 বছর, সো ওনারা বাই ডিফল্ট ধরেই নেয় যে কিছু না কিছু আসবে, দ্যাট ইজ বেনিফিশিয়ারি ফর, এবং ওনাদের সাথে আমার সম্পর্ক ওইরকম। তো আলটিমেটলি ওই প্রথম আইস ব্রেকিংটাতে হেল্প করে আমাকে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। আজকে যদি আমি চা বিক্রেতাও হই, আমি মনে হয় ওই 100 জনকে অ্যাপ্রোচ করবো যে স্যার একটা চা আনছি। বাট এই আইডিয়াটা মানে আপনার মানে হাউ এটা কাজ করতে করতে আসছে। যখন আমি কেন বলতেছি এখন এগুলো কমন, সিআরএম টিআরএম আমি অনেক আগের কথা না এখন এগুলো কমন হলো, এগুলো প্র্যাকটিস না, এগুলো প্র্যাকটিস নেই এই কারণে, কারণ আপনি দেখবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্টিল মানে ফিজিক্যালি মিট করে সবার সাথে, কেউ ফোনে কিন্তু কেউ সময় দিবে না। কত বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এফএমসিজি দোকানে দোকানে গিয়ে অর্ডার করতে হয়, সিআরএম কাজ করে না। তারপরে আপনার যদি টেকনোলজি বা বিটুবি সেলস বলি, এগেইন ফিজিক্যালি আপনাকে মিট আপ করতেই হবে। ওই এইটা একটা কনসেপ্ট দাঁড়াইতেছে আস্তে আস্তে, যে হয়তো ভিডিও বা কনফারেন্স কলে সেল হবে, বাট এখনো পর্যন্ত ওই অ্যাডাপ্টেবিলিটি মানুষের একটু সময় লাগবে। এখনো হয়তো সামনে হবে, আমি আর আপনি হয়তো পডকাস্ট করব ভিডিও কনফারেন্সে, বাট এই ফেস টু ফেস ফিলিং আসবে না, এটা আসবে না। এটা তখন এটা ফেস টু ফেসে যে কনফিডেন্স বিল্ড আপ হয় সেটা হয় না। তো আমি যেটা বলবো যে ফোর্থ পয়েন্ট হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করা অ্যান্ড কনফিডেন্স। আর হার্ড ওয়ার্কের ডেফিনেশনটা আমি আসলে একটু ট্রান্সলেট করেই বললাম, ইট হ্যাজ টু বি ফেস টু ফেস মিটিং অ্যান্ড নো দ্য নিড। ইফ দে ডোন্ট নিড, ঠিক আছে স্যার আমি পরে আসবো, বা অন্য কিছু নিয়ে আসবো, বা ওনার ব্যাকগ্রাউন্ডটা আরেকটু স্টাডি করতে হবে, যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট তার কোম্পানিতে এখনই লাগবে কিনা, বা 6 মাস পরে লাগবে কিনা, বা ইনফ্যাক্ট 6 বছর পরে লাগবে কিনা। লেটস ডু দিস ডিল আফটার 6 ইয়ার্স। কারণ এখন মার্কেটে আরো কয়েক লক্ষ কোম্পানি আসছে, সো ওইখানে অপরচুনিটি কারো না কারণ থাকবেই। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই বিজনেস পোর্টফোলিও দেখা যায় যে 250, 300, 500 অ্যাকাউন্ট দিয়েই আসলে মিট আপ হয়। আচ্ছা, 80-20 প্যারেটো প্রিন্সিপাল। হ্যাঁ 250-300, আপনি জীবনও চাইলেও 1 লক্ষ অ্যাকাউন্টে আপনি বিক্রি করতে পারবেন না, একজন মানুষের পক্ষে পসিবল না। আপনার হাতে হয়তো 100 টিম থাকলে ওদের প্রত্যেকেরই ওই 100 জনই দেখবেন। ইটস জাস্ট লাইক দ্যাট ওয়ে, যে এখানে আসলে ওই আপনি একা 10 লক্ষ মানুষের কাছে যাবেন, এটা হবে না, এটা হয় না আসলে। এটা রিয়েলিটি, এটা বলে লাভ নাই, এটা আসলে অনেকে বলে যে সিআরএম আছে, ঠিক আছে আপনার সিআরএম এ 10,000 ডাটা আছে, আমার কাছে এখন মানে 2.5 লক্ষ মানুষের ফোন নাম্বার আছে, তো what I'm going to do about this? আমি 2.5 লক্ষ মানুষকে অ্যাপ্রোচ করতে পারি, বা থ্রু মার্কেটিং চ্যানেল, হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি কয়জন, আমি দিন শেষে ওই 100-150 মানুষ বা 200 মানুষের সাথে যার সাথে আমি ফোনে কথা বলবো, ওইটাই সেল হবে। ওই 250 মানুষ হোয়াটসঅ্যাপ দেখবে, ফেসবুক মেসেজে দেখবে, আচ্ছা ঠিক আছে কথা শেষ। দিস ইজ দ্য রিয়েলিটি। না, নাইস কনভারসেশন ভাই। এখন উই আর অলমোস্ট এট দ্য এন্ড। সো জব সেক্টর ইজ ভেরি শেকি নাও। ধরেন রিসেন্টলি আমরা একটা নিউজ দেখলাম, একটা কোম্পানির অনেকগুলো লোক স্যাক হতে যাচ্ছে, প্লাস ইন্টারনালি অলসো আমরা শুনি। সো টু বি সিকিউরড অর টু বি ইন এ পজিশন যেখানে স্যাক না হয়, অর পিপল ক্যান বিল্ড দেয়ার ওন entrepreneurship company, so what should people do? Like key suggestion apnar for the young generation, what they can do to build themselves for a safer future? 4টা কথা বলছেন। হ্যাঁ, 4টা। সিকিউরিটি নাম্বার 1। হ্যাঁ, বিজনেসে সিকিউরিটি বলে কোনো কথা নাই। বিজনেসে সিকিউরিটি না, ব্যবসা খারাপ হলে এমপ্লয়ি ছাঁটাই হইতেই হবে। আচ্ছা, কিছু করার নাই, এটা রিয়েলিটি ভাই। আপনি 100 টাকা যদি লেটসে কথা আপনি যদি এখন ব্যবসা করেন, আপনার বিজনেস থেকে 100 টাকা কামাই হয়, আপনি ওইখান থেকে আপনি নিতে পারলেন না, আপনি অ্যাজ এন এন্টারপ্রেনার আপনি নিলেন না, আপনি কোনোভাবে আপনি কষ্ট করে বাসা চালাই গেলাম, তো ওইখান থেকে তো 10 টাকা ওকে বেতনটা দিতে হবে। এখন ওই 100 টাকাও যদি কামাই না হয়, আপনি বেতনটা দিবেন কোত্থেকে? কয়দিন দিবেন? পারবেন না। তো সিচুয়েশন খারাপ, ইকোনমি খারাপ, সবকিছু খারাপের পরে মোবিলাইজ করতে হবে। বাট এভরি ক্লোজ ডোর দেয়ার ইজ এন অপরচুনিটি কামিং। যেমন আমরা এখন চিন্তা করতেছি আমাদের প্রোডাক্টগুলো আমরা এমনভাবে ডিজাইন করতেছি যেন যে কেউ অ্যাডপ্ট করতে পারে। রাইট নাও রিসেন্টলি ধরেন যে 500 এমপ্লয়ি স্যাক হইলো, আই ক্যান ওপেনলি সে দ্যাট তারা যদি আমাদের প্রোডাক্ট
বা আমরা যারা এন্টারপ্রেনাররা যারা সেলসের জন্য হাংরি, যারা ওই মানুষদেরকে লাখ টাকা বেতন দিয়ে তো এখন হায়ার করতে পারবো না, কিন্তু ওনাদেরকে আমি আমার কাজে এঙ্গেজ করতে পারবো, কমিশন বেস মডেলে সে কাজ করতে পারে। আচ্ছা, আইস ব্রেকিংটা হইতে হবে। এটা কিন্তু দেশের বাইরে এখন আপনি জানবেন হাই টিকেট সেলসের খুব ডিমান্ড। প্রায় ফেসবুকে অ্যাড আসবে হাই টিকেট সেলস, হাই টিকেট সেলস। ওরা কি করে? ওরা তো ওদের 18-19 বছরের ছেলেরা ফোন উঠে, নাম্বার পাইতেছে, ফোন উঠে 100 জনের কাছে ট্রাই করতেছে, একটা সেল হইলেই তো হয়, $2-3,000 পাওয়া যেতেছে। ইটস দ্য সেম থিং। হ্যাঁ, অনেকে বলতে পারে এটা ব্রোকারি। নো, ইটস নট ব্রোকারি, এক্স্যাক্টলি ইটস আ সলিউশন। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান মেক দ্য ক্যারিয়ার আউট অফ ইট। আপনি যদি আমাদের মতো এন্টারপ্রেনার যারা আছে, যারা অ্যাকচুয়ালি সেলসের জন্য, এটা একটা ডিফিকাল্ট মার্কেট, সেলসের জন্য সবাই খুঁজতেছে। প্রত্যেকটা ব্যবসা চলেই সেলস দিয়ে। টাকা আসবে একদিক থেকে, তারপর খরচ হয় আরেক দিকে। টাকা না আসলে তো আর কয়দিন এন্টারপ্রেনার নিজের পকেট থেকে দিবে? সেটা যেই ব্যবসায়ী হোক, পাওয়ার প্ল্যান্ট বলেন, 1000 কোটি টাকার ব্যবসা বলেন, লাখ কোটি টাকার ব্যবসা বলেন, somebody is selling somewhere something. টাকা আসতেছে, কামাই হচ্ছে, তারপরে কস্ট হচ্ছে, প্রফিট হচ্ছে। সিম্পল ইকুয়েশন, এর বাইরে কোনো ইকুয়েশন নাই। আমি বলবো যে এই সিকিউরিটি আসলে পসিবল না। আপনি অ্যাজ এন এন্টারপ্রেনার, আপনি অ্যাজ এ পার্সন বা আমি অ্যাজ এ পার্সন, আমাদের রাস্তা আমাদেরকে চুজ করতে হবে। আগে যেমন শুনতাম নাগাটো স্কিলম্যান, ঠিক আছে আপনি পারলে চায়ের দোকান দেন, পান দোকান দেন। আপনাকে কেন ভাই পান দোকান দিতে হবে, চায়ের দোকান দিতে হবে? আপনি যেটা পারেন ওইটা সেল করেন না। এক্স্যাক্টলি। আপনি হয়তো মাইক্রোসফট এক্সেল ভালো পারেন, আপনি ওইটা সেল করেন। আপনি ঠিক আছে, আপনার একটু কষ্ট আছে, আপনি কাস্টমারের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ঠিক আছে, টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। দিন শেষে আপনাকে তো বিক্রি হইতে হবে। আপনি জানেন না আপনার ক্যারিয়ার সামনে কি আছে। সামনে তো ক্যারিয়ার এমনও আসবে যে আপনি আপনার ক্যারিয়ারে জব পাবেন না। হয়তো কেউ একজন একটা প্রোডাক্ট ম্যানেজার, সামনে হয়তো জব আসতেছে, শুধু সেলসেরই জব পাইতেছে উনি, প্রোডাক্ট তখন তো করতে হবে। তখন কি আপনি করবেন না? তা এখন সেটা এখন করবেন না কেন? না, দ্যাটস কারেক্ট। আমি একটু অ্যাড করি, আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট রেজ করছেন। এই যে কমিশন বেস সেলিং, এটা নিয়ে আমি বুঝছেন ইউটিউবে অনেক ভিডিও দেখছি, MLM মার্কেটিং এন্ড অল দ্যাট। MLM মার্কেটিং ডিফারেন্ট, বাট এটা অনেকে MLM এর সাথে কি বলে কনফিউজ করে ফেলায়। লাইক কমিশন বেসড, আপনি ধরেন আপনার সফটওয়্যার আছে, আপনি আমার কোনো স্যালারি দিবেন না, আপনি আমার প্রোডাক্ট বুঝাই দিবেন, আমি ফোন দিয়ে আমার পরিচিত অপরিচিত হোয়াট এভার যা আছে ফোন দিব, সেল করব। এই জিনিসটা আমাদের দেশে কিন্তু গ্রো করার কথা, কনসিডারিং হাই পপুলেশন, হাই আনএমপ্লয়মেন্ট, বাট গ্রো করে নাই। তো সোশ্যাল স্টিগমাও মনে হয় একটা কারণ, তাই না? যে আছে না এই ধরনের কাজে মানুষজন লাইক মনে করে যে আছে না ট্রেডিশনাল কাজের বাইরে তো এটা। সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন দ্যাট মানুষজন এটা করে। অর লাইক আপনার কি মনে হয় কেন মানুষজন এই মার্কেটটা কেন গ্রো হলো না? আমি এই জিনিসটা আসলে বলি কি, এই জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ডসেটের সমস্যা। রাইট। আমি 3 জন বড় উদ্যোক্তার সাথে কাজ করছি। আমরা নেটওয়ার্কসের উদ্যোক্তা, ওনার সাথে কাজ করছি, এমডি স্যার, ফরহাদ স্যার। ওনাদেরকে আমি গল্প বলতে শুনছি, ওনারা ঘাড়ে করে কম্পিউটার নিয়ে বিক্রি করছেন। আচ্ছা। মান্নান স্যার উনি নিজেও ঘাড়ে করে সেলাই মেশিন বিক্রি করছেন, উনি নিজে মুখে বলছেন অনেকবার। সাজিদ ভাই নিজেও অনেক কষ্ট করছেন। হ্যাঁ, সাজিদ ভাইয়ের কষ্ট, এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন, অনেক কাজ করছেন, একদম গ্রাউন্ডে কাজ করছেন ওনারা। নাবিদ ভাইও যখন কাজ করছে, ওনারাও কিন্তু মানে ডাইরেক্ট এসে ডিরেক্টর হন নাই না। আনিসুল হক স্যাররা ট্রাকের পিছনে চড়েও নাকি প্রোডাক্ট ডেলিভারি দিয়েছেন। তা আমার কথা হচ্ছে ছোট কোন কাজ? মানে আমি যদি স্টার্টিং ফ্রম মাই যদি ক্যারিয়ার যদি দোকানদার থেকে শুরু করি, I ended my career as a GM of multiple company GM এবং টপ কোম্পানি তারা। Founded your own company also? হ্যাঁ, I founded my own, মানে আমি আমার co-founder ছিলাম। co-founded your company? আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে। সমস্যা হচ্ছে সিচুয়েশনে নাই আমরা অনেকে অনেক কিছু আসলে এই যে যখন এখন ইকোনমিক টার্মোয়েলে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে না, তখন সবাই সব কাজই করবো। এটা হার্শ রিয়েলিটি, এটা আসলে এর বাইরে বলার কিছু নাই। সো এখন এইখানে যদি বলতে হয় যে আমি এই কাজটা করি না, আমি এই কাজটা পারি না, এটা বলে কোনো সম্ভব নয়। আজ থেকে 100 বছর আগে আমাদের সবাই কিন্তু কৃষিকাজই করতো, বরং আমরা অনেক কিছু পারি না। আমাদেরকে আজকে কৃষিকাজ করতে বলা হইলে আমরা পারবো না, আমাদেরকে আজকে গরু চড়াইতে বললে আমরা পারবো না। তো ওইটাও শিখার বিষয়, ওইটাও শিখতে হবে। সো কেউ যদি ওইভাবে চিন্তা করে যে না আমাকে, হ্যাঁ, তার মানে এই না যে
জব ছেড়ে দিয়ে এখন সবাই মিলে ঝাঁপায় পড়বো অন্য কাজের দিকে, তাহলেও ইমব্যালেন্স হয়ে যাবে। যেটা করতে হবে অলওয়েজ এক্সট্রা মাইলে হাঁটতে হবে। যেমন আপনি যদি আমাকে এখন বলেন যে এখন আমি অনেক দেখি ইয়াং জেনারেশন অনেক পারে হচ্ছে ফেসবুকে কথা বলা বা ইনস্টাগ্রামে নিজে নিজে ওই যে কন্টেন্ট বানানো, আমাকে যদি এটা করতে বলেন আই উইল টেক সাম টাইম, 2-3 মাস, কিন্তু আমি যদি এটা মনস্থির করে আমি করবো, আমি এটা করবোই। কিন্তু আবার যদি যেমন এখন আমি কোনোদিন ক্যামেরার সামনে এভাবে কথা বলি নাই, এর আগে প্রায় বছর 4-5 আগে একবার হয়তো একটা এরকম পডকাস্টে ছিল, তখন পডকাস্ট এত বেশি জনপ্রিয় হয় নাই, আর একজন আর্যের সাথে আমরা কাজ করছিলাম। তো এখনো তখনও দেখি আর এখনো দেখি যে এখন আমি এটা একটু সংকোচ লাগবে, 2-3 মাসের মধ্যে শিখে যাবো। ওই ধরনের ফ্লেক্সিবিলিটি আপনার থাকতে হবে, আপনার ওই অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, কিন্তু আবার ওই আশাও করা যাবে না এটা আপনাকে কোটি টাকা এনে ওভারনাইট সাকসেস, না এটা হবে না। ওভারনাইট সাকসেস বলে কোনো সাকসেস নাই, সবকিছুই পরিশ্রম করতে হবে। এইটা আসলে একটা স্টিগমা, ওই আসলে ওই যে ওই অ্যাগেইন মার্কেটিং এর এইটা একটা মজার জিনিস, ওই কন্টেন্ট যখন বারবার দেখানো হয় আপনি বিশ্বাস করেন যে ওইটাই আসলে ওইটাই এইটা, কিন্তু যখন আপনি রাস্তায় হাঁটতে যান তখন আরে এটা তো অনেকগুলো স্টেপ আছে, এটা তো আসলে ইয়ে করতে হবে, পার হইতে হবে। সো ওই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। প্লেজার টকিং টু ইউ নিয়াজ ভাই, অনেক কিছু জানা গেল, অনেক কিছু। দোয়া করবেন আমাদের জন্য অলওয়েজ অলওয়েজ, কারণ সামনে ইনশাআল্লাহ মানে আল্লাহ আমাদেরকে বাংলাদেশের অনেকগুলো আইকনিক প্রজেক্টে কাজ করাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো ওইখানে আমাদের সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে আমাদের খুব ভালো একটা পরিচিতি আছে। এই মার্কেটটা অনেকে দেখেই নেই এখনো, আমরা নীরবে নিভৃতে কাজ করে যাই। আমরা আসলে এইখানে অনেকগুলো অপরচুনিটি আছে, এখানে ভালো লোকেরও দরকার আছে। আচ্ছা, ইনফ্যাক্ট কেউ যদি এরকম চায় যে সে রিয়েলি কাজ করতে চায়, they are always welcome to work with us. Sure. there will be a way. এমন কোনো কিছু নাই যে কোনো ওয়ে আটকা আছে, আপনাকে সবসময় স্যালারি দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনি প্রজেক্ট টু প্রজেক্ট ওয়াইজ কনসালটেন্সি করছেন না, পৃথিবীর সবাই কি চাকরি করতেছে? না, চাকরি করতেছে না, সবাই ব্যবসা করতেছে। সো কোনো না কোনো ওয়েতে উই ক্যান অ্যাডপ্ট। অ্যান্ড আপনার এই পডকাস্টের থ্রুতে আমি জানাতে চাই, I can either can reach out to me, anyone can reach out to me anytime, যে if you are facing any kind of difficulties throughout their career, throughout their business life, I will try to help them up. So nice of you. I will description আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, so it's ঠিক আছে, I think it will help the people. So thank you very much brother. Thank you. Good day.